সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় অনিরাপদ শিক্ষাঙ্গন, ন্যায় বিচারের প্রত্যাশা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন কাজী রোজি এমপি, কবি ও মুক্তিযোদ্ধা, এবং অ্যাডভোকেট সম রেজাউল করিম, চেয়ারম্যান বার কাউন্সিল ফিনান্স কমিটি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তা আমরা আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। আইজি প্রিজন জানালেন 7 দিনের বেশি সময় নয়। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুল নীলফামারী থেকে গ্রেফতার। বৃহস্পতিবার তোলা হবে আদালতে। শোকসভায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর কারণেই জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। নিখোঁজদের অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় জড়িত বলে ধারণা। এবং কবি শহীদ কাদরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থাপনে দামন, তার সৃষ্টি পথ দেখাবে উত্তরসূরিদের, বললেন বিশিষ্টজনরা। এখন আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কিছু ঘটনায় শিক্ষাঙ্গন আবারও অনিরাপদ হয়ে উঠেছে, এবং এরকম দুটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি সম্প্রতি। একটি হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং পরে সে হাসপাতালে মারা গেছে, এবং বিক্ষুব্ধ হয়ে উঠেছে সারা দেশ। আজকে নীলফামারী থেকে যেই আসামি ওবায়দুল, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম এর আগে চাঁদপুরের একটি হাই স্কুলে পরীক্ষার ফি বাবদ মাত্র 30 টাকা বকেয়া থাকায় শাস্তি দেওয়া হয়েছে 8ম শ্রেণীর এক ছাত্রীকে, সাথী আক্তারকে, এবং পরদিন সে অপমানে আত্মহত্যা করে। সেই অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা গ্রেফতার পর্যন্ত ঠিক আছে, আমরা দেখি, কিন্তু তারপর বিচারটা পাবো কিনা, ন্যায় বিচার পাবো কিনা। কারণ আমাদের হতাশা এখানেই যে অনেকাংশেই আমরা দেখি যে শেষ পর্যন্ত আর বিচার হয়ে ওঠে না। আমি প্রথমেই আসবো ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, আপনার কাছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। আজকে তো শোকের মাসের শেষ দিন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য রাখছি। প্রথমত হলো যে একটি ভালো দিক যে গ্রেপ্তার হয়েছে। বিচারের মুখোমুখি হওয়ার তো একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই বিচারটা যদি হয়, বিচার দীর্ঘসূত্রিতা থাকতে পারে, কিন্তু বিচার হলে পরে ন্যায় বিচার পাওয়ারই সম্ভাবনা বেশি। যদি আমাদের যারা বিচারের সাথে সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে, যেমন যারা প্রসিকিউশন করবে, যারা প্লিডিং সাইডে কাজ করবে, এবং বিচারক যদি আইন বুঝেন, আশা করি আইন বুঝেন তারা, তাহলে এখানে আপনার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনাই অধিক। তবে আমি একটু এখানে অতিরিক্ত কথা রাখতে চাই, সেটা হলো যে চাঁদপুরের শিক্ষকের যে ঘটনাটা ঘটেছে শিক্ষার্থীর ক্ষেত্রে, বিষয়টি আর একটু অনুসন্ধান করা উচিত। আমি মনে করি যে জেলা প্রশাসক অথবা জেলার পক্ষ থেকে বিচার বিভাগের কাউকে দায়িত্ব দিয়ে এটার অনুসন্ধান ভালো করা উচিত। এই মেয়েটি তো এমনিতেই আমাদের যে বর্তমান সরকারের যে পলিসি, সেই পলিসির কারণে সে তো আপনার বিনা বেতনে পড়ার কথা।
তো বিনা বেতনে পড়ার কথা, এবং শুধু তাই নয়, তার সাপোর্টও পাওয়ার কথা। এগুলো যদি সে পেয়ে থাকে যথারীতি, তাহলে তো তার এই মাত্র 30 টাকা বা 35 টাকা 25 টাকা, তারপরে দারিদ্র ফান্ডও আছে একটা প্রত্যেক স্কুলে। দারিদ্র ফান্ড যদি নাও থাকে তাহলেও দেখা যায় যে দরিদ্র ছাত্রদের ক্ষেত্রে তাদেরকে বিশেষ সুবিধা হওয়ার জন্য প্রত্যেক স্কুলে নির্দেশনা আছে, এবং প্রত্যেক স্কুল সেটা মানার কথা। এইগুলো যদি না করে থাকে তাহলে আলাউদ্দিন একাদায়ী হবে কেন? হেডমাস্টার শুড বি ব্রট ইনটু আন্ডার ল। তারপরে আপনার ম্যানেজিং কমিটি তারও রেসপন্সিবল, কারণ দুপুর পর্যন্ত একটি ছাত্রীকে এভাবে মানে আপনার মাঠের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, এটা একেবারে একটা গ্রামে গঞ্জের ব্যাপার। সকলেই তো জানে যে বিষয়টা কি। তাহলে তাৎক্ষণিকভাবে কি অ্যাকশনে গেল তারা, যে পরের দিন মেয়েটি স্কুলে আসার আগেই আত্মহত্যা করতে গেল? কারণ তারা তো সকলেই দেখেছে যে মেয়েটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পুরো গ্রামটাই এটার মধ্যে আলোচনার মধ্যে ছিল। তাহলে এমন কোনো, আমি মনে করি যে ওখানকার যারা একটু অবস্থা সম্পন্ন লোক, তারাই বা কেমন যে তারা কেউ এগিয়ে এসে এই মেয়েটির পরীক্ষার ফি দেওয়ার জন্য চেষ্টা করে নেই। ওইখানকার যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, যদি এমপি সাহেব পর্যন্ত বক্তব্য না পৌঁছেও থাকে, তাহলে তো উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারাও তো এটা জানাজানি হয়েছে, কোনো না কোনো পর্যায়ে জানাজানি হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটি আছে, তারা কি করবে? অন্তপক্ষে ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার, এই দুইজন তো সরাসরি মানে শুধু আলাউদ্দিন নয়, সরাসরি দায়ী বলে আমি মনে করি। তাদেরকেও আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। সুতরাং দীর্ঘসূত্রিত আইনের মানে আপনার প্রসেসর থাকে, অনেক সময় সাক্ষী যায় না, সাক্ষী দেয় না ঠিক মতে, সাক্ষীর বদলি হয়ে যায়। যেমন একজন আয়ু যে থাকে, তিনি যে আপনার দিবেন, চার্জশিট দিবেন, তাকে হয়তো দেখা গেল তার চাঁদপুরের মামলা, তার হয়তো বদলি হয়েছে আপনার পঞ্চগড়ে। তাহলে ওই তাকে খবর দিতে দিতে আস্তে আস্তে অনেক সময় চলে যায়, দীর্ঘসূত্রিত থাকতে পারে। তো বিচার, যখন বিচার আইনের আওতায় নেওয়া হয়েছে, তো বিচার নিশ্চয়ই হবে এবং ন্যায় বিচার নিশ্চয়ই পাবে, এটা আমি নিশ্চিত। আর ওই যে হত্যাকাণ্ডটির ব্যাপারে এটাও ন্যায় বিচার পাবে। আমি তো মনে করি পুলিশ অনেক তড়িৎ গতিতে কাজ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তাদেরকে এটার জন্য তারা ধন্যবাদার্য, তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো কাজ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই আপনার এই টেলিভিশনের মাধ্যমে, যে তারা একটি ভালো কাজ করেছেন। এই ধরনের অপরাধীদেরকে সমাজে প্রশ্রয় দেওয়ার কোনোই কারণ নেই, তাকেও আইনের আওতায় এনে আনা হয়েছে। এখন যাতে বিচারটি সঠিকভাবে হয়, সেই জন্য আইনের যে অন্যান্য প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো, যেমন আপনার চার্জশিট দেওয়া, তদন্ত করা, চার্জশিট দেওয়া ইত্যাদি, এই বিষয়গুলো যেন সঠিকভাবে হয় এবং দ্রুত বিচারটা যাতে যারা উপস্থাপন করবেন কোর্টে, এই প্রসিকিউশনের যে আরেকটা সাইড, লিগাল সাইড, তারা যেন ঠিকমতো কাজ করেন, অ্যাডভোকেসি সাইড যেটা আছে, তারা যেন ঠিকমতো কাজ করেন। লয়ার সাইড আমরা মনে করি ঠিকমতো কাজ করলে এটা বিচার হবে এবং ন্যায় বিচার পাওয়ার কথা। দ্রুত বিচার আইনে দেওয়ার একটা দাবি থাকতে পারে, যদি এটা দ্রুত বিচার আইনে দেওয়ার মতো ঘটনা বলে আমি মনে করি, দ্রুত বিচার আইনে যেতে পারে। ধন্যবাদ। আমি রোজিয়া আপা আপনার কাছে আসার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। বলুন। যে আমার আজকের প্যানেলিস্টের কাছে জানার আগ্রহ, এই যে শিক্ষা অঙ্গনে বিভিন্ন বখাটেদের বাইরে বখাটেদের উৎপাদ এবং কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীরাও বা ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে, এটি প্রতিরোধের জন্য আসলে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা দিবেন কিনা? প্রত্যেকটা প্রতিষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষকদের সমন্বয়ে কোনো প্রতিরোধ কমিটি গঠন করা যায় কিনা বখাটেদের নজরদারিতে রাখার জন্য? ধন্যবাদ। এটা আমি একটু উত্তর দিয়ে দিই। এটা কিন্তু আছে, এবং প্রত্যেকটা স্কুলে এই কমিটি আছে, তারপরে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এই কমিটি আছে, যথাযথভাবে আছে। আমার ভাই বোধহয় খেয়াল করেননি, এই ব্যাপারে সার্বিকভাবে জনগণকেও সচেতনতা দেওয়া আছে। এমনকি মসজিদের ইমামদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা মসজিদেও এই ধরনের টিজিং এর বিরুদ্ধে আপনারা বক্তব্য রাখবেন। এবং একটা জিনিস কিন্তু আমরা, সুতরাং সামাজিক সচেতনতার ক্ষেত্রে উনি যে দাবিটি তুলেছেন, দাবিটি সুন্দর, কিন্তু দাবিটির ব্যাপারে সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ
অলরেডি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। না, এবং আমরা কিন্তু দেখেছি যে সামাজিক সচেতনতা আগের থেকে অনেক বেশি তৈরি হয়েছে, এবং এই বিষয়টি ইভটিজিং এর বিষয়টি কিন্তু অনেক কমে এসছে, এটাও সত্যি। তো রোজিয়া আপা, আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে কথা বলার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাবো প্রথমে এই জন্যে যে আমরা যে যাদের কথা বলতে চাচ্ছি আমার নিজের চেহারার মধ্যে যেন তাকেই আমি দেখি। একটা মেয়ে মানে একটা মহিলা মানে একজন মা মানে একজন বিবেক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কথা বলতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে, যেটা মুক্তাদির ভাই একটু আগে বলেছেন, সবগুলো কথাই ঠিক, একেবারেই ঠিক। এখন মানুষ প্রচন্ড সচেতন হয়েছে, তারপরেও কেন একটা দুটো এরকম অদ্ভুত কাহিনী বা ঘটনা ঘটছে, সেগুলোর জন্য দায়ী কারা সেটা বড় কথা না। যে মেয়েটি এই কাজটি করেছে আমি তাকেও একটু বলবো, মাগো তোমার আর একটু সময় নেওয়া দরকার ছিল। একেবারে একদিনের মধ্যেই তুমি এই যে কাজটা করে ফেললে। হ্যাঁ, অপমান অনেক কঠিন ব্যাপার, অপমান অনেক অসহনীয় ব্যাপার, কিন্তু তাই বলে মরতে হবে কেন? মরার আগে মরা তো হয় না, এটা তো মৃত্যু হয় না। সেই জন্যই তাকে আমি, শুধু তাকে না, আমি আশেপাশের সমস্ত, যে কথাটা মুক্তাদির ভাইও বলেছেন, আমরা যদি ইয়েতে যাই, মসজিদে যাই, ইমাম সাহেবদের কাছে যাই, যাদের কথা শোনে মানুষ মনে করে এই কথাটা ঠিক, সেই তাদের কাছ থেকেও যদি আমরা সেই শিক্ষাটা নেই যে আমাদের দেশের মেয়েরা বা আমাদের দেশের যারা উঠতি বয়সী, তাদের ইভটিজিং বা এই জাতীয় আরো যত কিছু আছে যে মানে আমাদেরকে আঘাত করে, আমাদেরকে অপঘাতে মারতে চায়, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো না, আমাদের দেশে এখন অনেক সচেতন হয়েছে। এই যে জিনিসটা ঘটেছে এইটাকে আমি মনে করি তার একটা নিজস্ব কি বলবো দুর্বলতার দিক, এটা আমার মনে হয় তার একটা নিজস্ব দুর্বলতার দিক। সে এটা নিয়ে অনেক কিছু করতে পারতো। সে তার মায়ের কাছে টাকা চেয়েছে, সে তার বাবার কাছে টাকা চেয়েছে, আত্মীয় পরিজনের কাছে টাকা চেয়েছে। কেউ যে দিয়েছেন বা দেয়নি সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে তাকে কেন অপমানটা করা হলো। তো সেই অপমানের জের হিসাবে, সেই অপমানের দেখতে গিয়ে তার একটা যে অন্যরকম কিছু হতে পারত তার জীবনে, সে একটা প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াতে পারত। আমি বিশ্বাস করি সেটা না হয়ে সে কেন আত্মহত্যা করবে, এটা আমি একেবারেই তার দুর্বলতা ছাড়া আর কিছুই মনে করি না। সমাজে এত সচেতন মানুষরা আছেন, সমাজের চারিদিকে এত মানুষ, তাদেরকে বিভিন্ন রকম, এই তো মুক্তাদির ভাই বললেন এবং আপনারাও সবাই জানেন যে বিনা পয়সায় লেখাপড়া করানোর জন্য গ্রামে গ্রামে চেষ্টা করা হয়ে যাচ্ছে, আমাদের সরকার তাই করছেন। এবং তারপরেও যদি সামান্য এটার জন্য কিছু হয়, এটা আমি মনে করি এর পেছনে আমি বলবো তার অসম্ভব দুর্বলতা ছাড়া আর কিচ্ছু নেই। কারণ তার মা চায়নি, তার বাবাও চায়নি, বলেনি। হয়তো টাকাটা সেই মুহূর্তে দিয়েছেন কি দেননি সেটা আমি জানি না, কিন্তু যে টিচার এই কাজটি করেছেন বা যে হেডমাস্টার এই কাজটির সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, বা এলাকার যে যারা নাকি গোছের যারা অনেক উন্নত মানসিকতার, তারা কিন্তু কখনোই এটা চাননি। যে টিচার এটা করেছে সেই টিচারের আসলেও আমার বলতে ইচ্ছে করছে তার বোধ শক্তি নেই। এই বোধ শক্তি থাকলে, বিবেকবান হলে সে কিছুতেই এটা করতে পারে। সে একবার ভাবতে পারতো এই মেয়েটা তো তারও মেয়ে হতে পারত। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে আসবো। আপনি একটু আইনের দৃষ্টিতে যদি বিষয়টি একটু ব্যাখ্যা করেন যে আমরা এই ন্যায় বিচারের বিষয়টি কত দ্রুত, প্রথম কথা হচ্ছে প্রথম যে ঘটনাটি এটি একটি হত্যাকাণ্ড, এবং যেই ছেলেটি এই ঘটনাটি ঘটিয়েছে সে, আমরা জেনেছি যে সে দর্জি, তার ওখানে কাপড়ের মাপ দিতে গিয়েছিল মা এবং মেয়ে, সেখান থেকে সে ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে উত্ত্যক্ত করত এবং তারপরে এই ঘটনা ঘটিয়েছে। তো এটির ব্যাপারে যে আমরা কত দ্রুত ন্যায় বিচার পেতে পারি। পরের যে ঘটনাটি, এটির সাথে অনেক সামাজিক সমস্যা যুক্ত, আমাদের শিক্ষা ব্যবস্থার পুরো চিত্রটাই কিন্তু এর সাথে যুক্ত। তা আপনি একটু আইনের দৃষ্টিতে যদি বলেন। এখন আইনের দৃষ্টিতে খুব ছোট্ট পরিসরের বিষয়, একটা ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, ল এনফোর্সিং এজেন্সি তড়িৎ গতিতে সে ঢাকার বাইরে গিয়েও রক্ষা করতে পারে নাই নিজেকে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। তো আইনের কাছে তাকে ইতোমধ্যে সোপর্দ করা হয়ে গেছে।
আর এই ঘটনায় তার কোনো অ্যাবেটর, তার কোনো সহযোগী ছিল এরকম এখন পর্যন্ত এলিগেশন নেই। সহযোগী না থাকলে সে সোল অ্যাকুজড। খুব শিগগিরই পুলিশ রিপোর্ট দাখিল করে দিতে পারে, যেটাকে আমরা আইনের ভাষায় বলি চার্জশিট। চার্জশিটটা দাখিল হয়ে যাওয়ার পরে যেহেতু আসামি গ্রেপ্তার হয়েছে, এই মামলাটি হত্যা মামলা, দায়রা জজ আদালতে চলে যাবে ম্যাজিস্ট্রেসি থেকে। ম্যাজিস্ট্রেট সাহেব চার্জশিট সহ পাঠিয়ে দেওয়ার পরে সেশন জজে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর যেতটুকু সাক্ষীর প্রয়োজন, সাক্ষ্য প্রমাণ নিয়ে মামলার জাজমেন্ট হয়ে যেতে পারে। যে সকল মামলায় ক্লুবিহীন অবস্থায় থাকে, তথ্য উদ্ধারে দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, সেই জাতীয় ঘটনা কিন্তু এই ক্ষেত্রে না। এক্ষেত্রে আসামি পাওয়া গেছে, খুব স্বাভাবিকভাবে এটা দ্রুত স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্য থেকে এবং নিষ্পত্তি দুটি হতে পারে। আমরা সাক্ষ্যের কথা যদি বলি, একটি হচ্ছে মেয়েটি কিন্তু আহত অবস্থায় বলে গেছে যে এই ছেলেটি তাকে ছুরিকাঘাত করেছে। আরেকটি ছিল মেয়েটির একটি সহপাঠী, স্কুলের আরেকজন ছাত্র, সে ওই ওভারব্রিজের উপর দাঁড়ানো অবস্থায় পুরো ঘটনাটি সে দেখেছে। এই না, আমিও সেই জায়গায় তো আপনাকে আসতেছিলাম। আমি এটাকে পর্যবেক্ষণ করেছি। আমাদের আইনের একটা ভাষা আছে, বলে যে মৃত্যুর পূর্বে যে জবানবন্দি দেয় সেইটাকে খুব গুরুত্ব আকারে বিবেচনা করা হয়, যে কোনো মানুষ মরণাপন্ন অবস্থায় অসত্য কথা বলে আর একজনাকে আটকাবে, এটাকে বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত, এই মেয়েটির যে বয়স ছিল, সেই বয়সে তার যে স্টেটমেন্টটাকে ডাইং ডিক্লারেশন বলে আইনের ভাষায়, সেই ডাইং ডিক্লারেশনটা এই বয়সের একটি মেয়ে যাদের কাছে দিয়েছে, তাদের সঙ্গে ওই দর্জির এমন কোনো বিরোধ নেই যে ওকে ফাঁসাবার জন্য তারা এসে বলবে যে এই মেয়েটি অমুকের কথা বলে গেছে। দর্জি এমন কোনো প্রভাবশালী ব্যক্তি না, সম্পদের বিরোধ নাই, রাজনীতির বিরোধ নাই, ক্ষমতার বিরোধ নাই। আর যারা দেখেছে, এই জন্য বললাম যে আমি সাক্ষ্য প্রমাণ খুব সংক্ষিপ্ততার ভিতর থেকে এই মামলাটি নিষ্পত্তি হতে পারে। আর দ্রুত বিচার আইনে এটার বিচারের খুব প্রয়োজন হবে না, এই কারণে যে মামলাগুলোর অনেক সাক্ষী থাকে, ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয়, অনেক প্রবাহ থাকে, এই ক্ষেত্রে সেই রকম না। এই ছোট্ট পরিসরে মামলাটি বিচার হয়ে যাবে। আপনার মনে আছে যে জগন্নাথ ইউনিভার্সিটির কাছাকাছি একটা দর্জি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু বিভিন্ন অভিযোগ আসছিল যে ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত এরা হরতাল সমর্থক, হরতালের বিরুদ্ধের পার্টি, এবং এরা অনেকে ছাত্রলীগের। কাজে এই মামলার আর কোনো বিচার হবে না। নানাভাবে কিন্তু আমাদের অনেক সুশীলরা টকশোতে এসে মানববন্ধনে অনেক কথা বলেছিলেন। সেই মামলায় কিন্তু আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে। এটা কিন্তু ভেরি রিসেন্ট পাসের উদাহরণ। এটা এই কারণে বললাম যে একসময় দায় মুক্তির সংস্কৃতি প্রচন্ড আকারে ছিল, যেটা ক্রোনোলজিক্যালি দেখলে দেখা যাবে যে বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধ অপরাধীদের ছেড়ে দেওয়া, বঙ্গবন্ধু হত্যাকারীদের ছেড়ে দেওয়া, অপারেশন ক্লিন হার্টের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা যাবে না, দায় মুক্তি, এরকম ভাবে অনেক দায় মুক্তি। আপনি 21 আগস্টের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দায় মুক্ত করার ব্যবস্থা চলছিল। সেই জায়গার থেকে কিন্তু উত্তরণ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের বিচার বলুন, জেল হত্যার বিচার বলুন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বলুন, অনেক ঘটনা প্রবাহে কিন্তু আমরা দায় মুক্তির জায়গা থেকে বেরিয়ে আসছি। ওই জায়গা থেকে আমার মনে হয় যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের যে বাচ্চাটিকে হত্যা করা হয়েছে, কোনোভাবেই তার দায় মুক্ত হওয়ার মতো সার্কমাস্টেন্সেস, প্রশাসনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা বিদ্যমান নাই। আর আস্থার জায়গাটা হলো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে তিনি নারীকে ক্ষমতায়ন করতে চান, পশ্চাদপদ নারীকে এগিয়ে নিয়ে আসতে চান। এজন্য কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকে, তাদেরকে শুধুমাত্র বিনা বেতনে পড়ানো শুধু না, কোন কোন ক্ষেত্রে কর্মসূচি আছে যে স্কুলে আসলে তারা টাকা পর্যন্ত পাবে, অন্যান্য পারিতোষিক, শুধু বেতন ভাতা ফ্রি না, অন্য সুযোগও কিন্তু শিক্ষা ব্যবস্থায় এখন রয়েছে। এখন তো ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াবার সুযোগ রয়েছে। ওই জায়গার থেকে এই যে নারীকে ক্ষমতায়ন করতে হলে তাকে শিক্ষিত করে আদর্শ জায়গায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি প্রাইম মিনিস্টার, তিনি যখন ওইটা চান, সেই ক্ষেত্রে এই জাতীয় ঘটনার দায় থেকে মুক্ত হওয়ার জায়গা নাই। আর একটা বিষয় হলো যেটা চাঁদপুরের ঘটনাটা, পাবলিক পরীক্ষায় তার টাকা দিতে না পারার জায়গাটা, এইটার সঙ্গে মোর্শেদ ভাই অনেকগুলো বিষয় সম্পৃক্ত। সেটা হলো কে কিভাবে নেবেন আমি জানি না, আমাদের সমাজ ব্যবস্থায় ভয়াবহ ধস নেমেছে। যে সমাজ ব্যবস্থা একসময় নীতি নৈতিকতাকে লালন করা, ধারণ করা, চর্চা করা শিখাতো, মূল্যবোধকে শিখাতো, সেই সমাজ ব্যবস্থা কিন্তু ঠিক বিপরীত স্রোতে চলে গেছে। আমরা রাজনীতির নামে হানাহানি করা, হঠাৎ করে বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য হানাহানি করা, হঠাৎ করে নিজে অনেক টাকার মালিক হতে হবে, নেতা হতে হবে, মন্ত্রী হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে, গ্রুপ অফ কোম্পানির মালিক হতে হবে। এই জায়গায় আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে ফ্যামিলি ফাউন্ডেশনে যে নৈতিকতা সন্তানকে শিক্ষা দেওয়া,
যেটা আমরা ছোটবেলায় দেখেছি, ফ্যামিলির সেই ফাউন্ডেশন এডুকেশনটা নাই। প্রাইমারি এডুকেশনে বাল্য শিক্ষা আদর্শ লিপিতে যে আদর্শ শিক্ষাটা দেওয়া হতো সেই জায়গাটা কিন্তু নেই। আগে গ্রামে কিন্তু পঞ্চায়েত প্রথা, মুরব্বীরা একত্রে বসে বসে গ্রামে কেউ অনৈতিক কাজ করলে, একটি মেয়েকে কেউ টিপ্পণী করলে তাকে কঠোরভাবে ভর্ৎসনা করা শুধু না, কড়া শাস্তির ব্যবস্থা করা হতো, গ্রামে কেউ সাহস পেত না। এখন কিন্তু রাজনীতির অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের জায়গার থেকে আমরা কিন্তু অতি উৎসাহিত করে মাস্তান পালার চেষ্টা করি। ওই মাস্তান কিন্তু ইপটিজিং করে। আপনার মনে আছে 1.5 বছর পূর্বেও ইপটিজিং ভয়াবহ মহামারীতে পরিণত হয়েছিল বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার অ্যাড্রেস করে বলছিলেন যে সমাজের যে যেখানে আছেন সে প্রতিরোধ গড়ে তোলেন, সংসারের প্রতিরোধ গড়ে তোলেন। 10টা উদাহরণ আছে, পরিবারের পক্ষ থেকে ইপটিজিং করা ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়েছিল। এই সচেতনতার পরে কিন্তু ইপটিজিং এর যে উৎপাতটা এটা বন্ধ হয়ে গেছে। একটা সময় কিন্তু ছিল অ্যাসিড নিক্ষেপ যত্রতত্র হয়ে চলছিল, সেই অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিন্তু আজকে ওইভাবে দেখবেন না। এখন এই চাঁদপুরের ঘটনা, উইলস লিটলের ঘটনা আমি কোনোভাবে ছোট করে দেখছি না, কিন্তু সারা বাংলাদেশের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের যত জায়গায় ছেলে মেয়েরা পড়ে, সেই তুলনায় যদি দেখেন তাহলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করে নাই। তারপর আমি ধরে নিতে চাই যে আমার শিক্ষাঙ্গন হতে হবে নিরাপদ। এই শিক্ষাঙ্গনে কিছু কিছু সমস্যা হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো শিক্ষাঙ্গন গজিয়ে ওঠা, কোন কোন জায়গায় উপযুক্ত শিক্ষকদের চাকরি না পাওয়া, যে নৈতিকতার শিক্ষা দেবে সেই শিক্ষকরা শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া, যার কোনো গতি হয় নাই, দিচ ওয়ে দ্যাট ওয়ে, কখনো টাকা দিয়ে, কখনো রাজনীতির প্রভাবে, অথবা কখনো অন্য আত্মীয় স্বজনের প্রভাবে শিক্ষক হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সমাজ ব্যবস্থায় আদর্শ শিক্ষার জায়গাটায় বড় ধরনের একটা ভ্যাকুয়াম লক্ষ্য করছি। ওই জায়গার থেকে আমার মনে হয় যে আজকে যেটা মুক্তাদি ভাই বলছেন, রোজিয়াপাও বলছেন যে মৌলিক উৎসের জায়গাটাকে কিন্তু চাঙ্গা করে তুলতে হবে। নৈতিকতা এবং মূল্যবোধের জায়গাটাকে যদি জাগ্রত করতে না পারি তাহলে কিন্তু এই দর্জিরা ওই যে স্কুলের টিচার এবং ম্যানেজিং কমিটি যে কাজটি করেছে, তারা যে কাজটি করেছে এটা একটা দুইটা না, এমন খারাপ উদাহরণ তো আছে। সরকার বলছে যে কোনো শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেওয়ার নামে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না, কিন্তু পত্র পত্রিকায় আপনার হাউসে কদিন আগে দেখছি যে নেতা যাচ্ছেন, দুপুর পর্যন্ত রাস্তায় কোমলমতি বাচ্চাদের দাঁড় করিয়ে রাখার পরে 4-5টি বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নেওয়ার পরে অন্যদেরকে সরতে দেওয়া হয় নাই যে তোমরা তো সুস্থ আছো, তোমরা দাঁড়িয়ে থাকো। এই বোধ কি রাজনীতির বোধ? এই বোধ কি নেতার বোধ? এরা কি মনুষ্যত্বের জন্য নেতৃত্ব দিচ্ছেন? এই সামগ্রিক বিষয় কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সমরেজাউল স্যারের বক্তব্যের সাথে সহমর্মিতা প্রকাশ করতেছি। আমার বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমার কথা হচ্ছে যে এই যে শিক্ষক এই ঘটনাটা ঘটিয়েছে, জনৈক আলাউদ্দিন বা এরকম কোন নাম, আমি নিজেও একজন শিক্ষক। এই শিক্ষক হিসেবে অ্যাকচুয়ালি আমি এই ঘটনার জন্য খুব লজ্জা পাচ্ছি এবং আমি খুবই মর্মাহত। মানে টোটাল শিক্ষক সমাজের প্রতি একটা নেগেটিভ একটা সৃষ্টি করেছে। তো এই ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রটায় শিক্ষকদের নৈতিক, যেটা সমরেজাউল স্যার বললেন, সেই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা বা এরকম কোনো প্রসেস আছে কিনা? ধন্যবাদ। আমি রোয়া মোহাম্মদুল মুক্তাদি চৌধুরী আপনার কাছে আসবো। আপনি শিক্ষার সাথে যুক্ত, আমরা জানি যে আপনার এলাকায় আপনি একটা চমৎকার একটা স্কুল এবং একটা কলেজ আপনি পরিচালনা করেন, আপনি সেই ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। তো আপনি কি বলবেন এই দর্শকের প্রশ্ন যে শিক্ষকদের নৈতিকতা আমরা কতটুকু দেখি নিয়োগ দেওয়ার সময়? এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটাও পালন করা হয় না অধিকাংশ স্কুলেই আমরা দেখব, বিশেষ করে ঢাকার বাইরে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে? অধিকাংশ স্কুলে এরকম নয়, অনেক পরিবর্তন এসছে অনেক। যাই হোক, যে আপনার অধিকাংশ স্কুলেই বরং অনেকটাই নিয়ম নীতি মেনে চলা হয়। যারা মনে করেন যে স্কুলগুলো একেবারে নিয়ম নীতির বাইরে চলে গেছে বা কলেজগুলো নিয়ম নীতির বাইরে চলে গেছে, তাদের সাথে আমি একমত হতে পারি না একটা কারণেই, সেটা হলো তারা নিজেরা কখনো স্থানীয় পর্যায়ের স্কুল কলেজের সাথে সংশ্লিষ্ট হন না। ফলে পরে তারা দেখতে পাবেন যে সব ব্যাপার একরকম নয়, এর মধ্যে ভিন্নতা আছে। অধিকাংশ ক্ষেত্রেই
আপনার শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে সবকিছুই সুন্দরভাবেই হয়। আর নৈতিকতা বিচার এটা নিয়োগ পরীক্ষার কয়েক ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে নৈতিকতাটাকে আপনার পরীক্ষা করা সম্ভব নয়। একটা দিক শুধু অসুবিধা হয় যে অনেক সময় শিক্ষক নৈতিকতা বিরোধী কোনো কাজ করলেও ম্যানেজিং কমিটি অনেক সময় তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিতে চায় না বা পারেও না। কারণ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, বিশেষ করে যখন একজন শিক্ষক স্থায়ী হয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতিগত জটিলতা, এই জটিলতাটা ভীষণ। এই জটিলতার ভিতর দিয়ে কেউ যেতে চায় না, কারণ তাতে অনেক সময় দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। এটা আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে আমি এখন যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলটির সাথে জড়িত ছিলাম বা আছি এখনো, সেটি একসময় প্রায় ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল। কারণ কি, যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে এমন জটিলতার বিরুদ্ধে পড়েছে যে শিক্ষক মামলা করেন, শিক্ষকের বিরুদ্ধে বোর্ডে যান, বোর্ডের মধ্যে আপনার বিভিন্ন রকমের সালিশ হয়, আপনার কমিটি আছে, তারা এগুলো দেখে। এই করতে 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 দীর্ঘ সময় চলে যায়, ওই সাবজেক্টের শিক্ষক অসুবিধা হয়। আর তিনি যদি কোনো কারণে হেডমাস্টার হন, তাহলে পুরো প্রতিষ্ঠানটার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কারণ ম্যানেজিং কমিটিগুলোর ক্ষমতা এই ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যতটা ছিল, এই আপনার কোন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ততটা ছিল না। সুতরাং নৈতিকতার বিচারে অনেক সময় ম্যানেজিং কমিটিগুলো আপনার অসহায় হয়ে যেত। আর গ্রামীণ পর্যায়ে ম্যানেজিং কমিটিগুলোর অনেক সময় আপনার পক্ষপাত দুষ্ট আচরণও থাকে না যে তা নয়। এটার জন্য কিন্তু দায়ী হলো শিক্ষিত সমাজ। কারণ আমাদের শিক্ষিত সমাজ যারা শিক্ষা গ্রহণ করেছেন, এমনকি আমার বলতে লজ্জা লাগে যে এসএসসি পাস শিক্ষিত যে ব্যক্তিটি আছেন, তিনিও গ্রামে থাকতে চান না। আমি আমার নির্বাচিত এলাকার কমপক্ষে 40-50টি স্কুল কলেজের সাথে আমি সম্পৃক্ত রাখি। আমি দেখেছি যে আপনার ম্যাট্রিক পাস, মানে এসএসসি পাস ম্যানেজিং কমিটির সদস্য খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ কি, কারণ এসএসসি পাস তিনি তো আপনার অলরেডি তার আত্মীয় যে আছেন বড় অফিসার, তার বদৌলতে আপনার ওই পিওনের চাকরি নিয়ে উনি গ্রামে থাকেন না, শহরে থাকেন। যেহেতু উনি শহরে চলে এসছেন, ওনার ছেলেকে আর গ্রামের স্কুলে পড়ানোর কোনো ধৈর্য ওনার নাই। সুতরাং উনি ওই ম্যানেজিং কমিটিতে তো ঢুকতে পারেন না। ম্যানেজিং কমিটিতে ঢুকেন যারা, তাদের একেবারেই অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোক, অথবা গ্রামীণ মানে কৃষক বা ছোট আপনার তারা এইরকম অবস্থায় অনেক সময় তারা বায়াস্ট হন। তবে যদি এরকম অবস্থা হতো সত্যি সত্যি যে শিক্ষকদের নৈতিকতা দেখার কোনোই দায়িত্ব কারো নাই, তাহলে সারা দেশের অবস্থাটা কি হতো একবার চিন্তা করেন তো। 16 কোটি মানুষের দেশ এটা, আর আমাদের কত কত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে তো এটা সম্পূর্ণ অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো। কোথাও কোথাও ঘটনা ঘটছে, এই কোথাও কোথাও 2-1টি ঘটনা ঘটলে পরে আমরা যেভাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে গালাগাল শুরু করি, অবস্থাটা কিন্তু এরকম নয়। শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা যদি সুযোগ আমাকে কখনো দেন, আমি প্রিপেয়ার্ড হয়ে এসে আমি কথা বলতে পারবো ত্রুটি কোথায় আছে। কিন্তু এই ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে এখন তো আপনার সরকার নতুন নিয়ম করেছে, জানেন তো বোধহয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি নামে একটি সংস্থা আছে, তারা ঠিক করে দিবে শিক্ষক কে হবে। এখন আপনার হয়তো মনে করেন, আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আমি বলি সে ফর এক্সাম্পল যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি স্কুলে একটি পদ খালি হয়েছে। সেই স্কুলের শিক্ষক নিয়োগের জন্য ওই আপনার কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না ম্যানেজিং কমিটি। তারা ওই এনটিআরসিকে জানাবে যে আমাকে একজন শিক্ষক দেন, অঙ্কের শিক্ষক। তো এনটিআরসি তাদের পরীক্ষার যারা পাশ করে রেখেছে তাদের একটা সিরিয়াল করেন, এবং যদি উনি ব্রাহ্মণবাড়িয়ার লোক না পান, বাঞ্ছারামপুরের লোক না পান, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোক খুঁজবেন। ব্রাহ্মণবাড়িয়ার লোক না পান, তাহলে উনি কুমিল্লার লোক খুঁজবেন। কুমিল্লার লোক না পাইলে উনি চিটাগং ডিভিশনের লোক খুঁজবেন। লোক খুঁজে উনি দিবেন কি, আপনার ইয়াতি দিয়ে দিবেন আর কি, বাঞ্ছারামপুরের স্কুলে। মনে করেন ফরদাবাদ একটা গ্রাম আছে, সেই গ্রামের স্কুলে দিয়ে দিল। আপনি কি মনে করেন ওই শিক্ষকটি ওখানে যে চাকরি করার মতো পরিবেশ থাকবে? তার থাকবে না। কিন্তু এই যে শিক্ষা, তাইলে অবস্থাটা কি? অবস্থা হলো ম্যানেজিং কমিটির ক্ষমতা যাই থাকুক না কেন, বা তার যোগ্যতা যাই থাকুক না কেন, তাকে আরো অধিকতর গণতান্ত্রিকভাবে গঠন করার একটা সুযোগ দেওয়া উচিত। এবং ম্যানেজিং কমিটির হাতে মানে যে উপজেলা প্রশাসন আছে,
শিক্ষা প্রশাসন, উপজেলা শিক্ষা প্রশাসন আছে, তাদের হাতে আরো একটু বেশি ক্ষমতা দিয়ে যে তাদের কারো না কারো অনুসমর্থন ছাড়া আপনার শিক্ষক নিয়োগ করা যাবে না। এখনো অবশ্য তাই আছে, কিন্তু সেখানে হয়তো ম্যানেজিং কমিটি কখনো কখনো ইনফ্লুয়েন্স করে। আমার মতো প্রভাবশালী ব্যক্তি থাকলে আমি তো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবই। মনে করেন যে আর কি, আমি এটা কথার কথা বললাম, যদিও এটা আপনার সবাই জানে যে আমি কোনো ইনফ্লুয়েন্স করি না, তবু বললাম আর কি, যে আমরা আমাদের এমপিদের সম্পর্কিত কথাবার্তা আছি, সবাই আমাদেরকে যেভাবে চেপে ধরে সেই জন্য বললাম আর কি, যে এই জন্য তো এখন তো নীতি নৈতিকতার প্রশ্ন তো আর এখন ম্যানেজিং কমিটি থাকছে না। কিন্তু তারপরেও বলি, 2.5 ঘন্টা 3 ঘন্টার একটা ইন্টারভিউর মাধ্যমে বা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে যে সময়টা, এর মধ্যে একজন শিক্ষককে নীতি নৈতিকতা ধরার কোনো সুযোগ নাই। বরং নীতি নৈতিকতার কারণে কোনো শিক্ষক যদি অপরাধী হন, তার অপসারণ যাতে সহজতর পথে করা যায়। এবং এটাও ঠিক যে একটা ডেটারেন্ট থাকা উচিত, যাতে মানে ম্যানেজিং কমিটি হুইমজিক্যালি বা অথরিটেরিয়ানলি কাজ না করতে পারে, সেটার একটা ব্যবস্থা থাকা উচিত, কিন্তু তার যথেষ্ট ক্ষমতা থাকা উচিত। ধন্যবাদ রোজি আপা। একটি বিষয় এই যে যেটা আপনি বলছিলেন যে পারিবারিক মূল্যবোধের একটা অবক্ষয়, এবং যেই মেয়েটি আত্মহত্যা করলো সে তো সঠিক কাজ করেনি, এরকম অনেক মেয়েরাই কিন্তু এই বয়সী মেয়েরা বিশেষ করে আবেগতাড়িত হয়ে অনেক কাজ করে ফেলে। তো এই পারিবারিক মূল্যবোধটা এই ক্ষেত্রে কিভাবে বাড়ানো যায়? বা এই মেয়েটি কিন্তু আগের দিন স্কুলে তার সহপাঠীদের বলে গেছে যে আমি আর কালকে আসবো না। তো বাসায়ও নিশ্চয়ই তার আচরণ কিছুটা ওই ধরনের ছিল, তো বাবা মা সেটা লক্ষ্য করেননি। হ্যাঁ, এই বিষয়গুলো আছে, আমরা পরিবার থেকেও কিন্তু। তো এই প্রশ্নে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি বাড়িধারা থেকে মাসুম বলছি। বলুন। যে অনিরাপদ শিক্ষাঙ্গনের কারণ যেটা আমার সামনে মনে হচ্ছে, আপনাদের কাছে আমার জানার জন্য যে এরকম যদি করা যায় কিনা, সেটা হলো রাজনৈতিক যে উদ্দেশ্য হাসিলের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আওতাভুক্ত হয়ে গেছে, এর থেকে শিক্ষাঙ্গনকে আলাদা রাখা যায় কিনা, শিক্ষাঙ্গনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। ধন্যবাদ। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায় কিনা আমি আসবো, আপনি আগে আপনার সংক্ষেপে, আমাদের সময় খুব বেশি নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম মুর্শিদ ভাই, সেটা হলো আপনি বলছেন পারিবারিক, আমি টোটাল সামাজিকটা দেখি এবং টোটাল সামাজিক শিক্ষা নিকেতনগুলোকেও দেখি, এবং সেই জায়গা থেকে আমি মনে করি এই যে কিছু কিছু ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এর আগেও কিছু হয়েছে এরকম, এর পরেও কিছু হয়তো বা হবে এরকম, কিন্তু আমাদের সচেতন বোধটাকে যারা আমরা জাগ্রত করে রেখেছি পরিবারে, সমাজে, স্কুল লেভেলে, প্রত্যেকটা জাগ্রত বোধগুলোকে থেকে আমি এইটুকু বলতে পারি, তারা যদি সত্যি সত্যি সচেতন হয়ে ওঠেন, শিক্ষক, বাড়ির মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন এবং সামাজিক যারা দেখেন, তারা যদি একটু খেয়াল করে রাখেন, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। ধন্যবাদ। রেজাউল করিম, আপনি সংক্ষেপে এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা? দেখুন, পারিবারিক সে মূল্যবোধটাকে, অ্যাডভোকেসিটাকে, জনসচেতনতাকে বাড়ানো দরকার। যে বিনিয়োগ করছি সম্পত্তির জন্য, বিল্ডিং এর জন্য, কিন্তু আমার যে মূল সম্পদ আমার সন্তান, ওর জন্য বিনিয়োগ করে আমি যে সময় দেওয়া দরকার, ওকে আদর্শ শিক্ষা দেওয়া দরকার, নৈতিকতা বোধ শিক্ষা দেওয়া দরকার, সেই জায়গাটাকে জাগ্রত করতে হবে। সবাই যদি এই কথাটা বারবার বলি, তাহলে কিন্তু পরিবার সচেতন হবে। এখন দেখেন অনেক আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন জন টেলিভিশনে পর্দায় কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তান তুমি ফিরে আসো, বাবা তুমি ফিরে আসো। আর বাবাকে খালি এক গাদি টাকা দিয়ে বড় ইনস্টিটিউশনে পড়ালে হবে না, বাবাকে মনুষ্যত্বের যে শিক্ষাটা, সেটা কিন্তু বড় বড় ইউনিভার্সিটির থেকে শিক্ষা দিতে পারে না। ফ্যামিলি টাইটা এখন কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে। যৌথ পরিবার থাকলে ফুফু, খালা, চাচা, চাচি, বড় ভাই, আত্মীয়রা একটা জায়গায় নিয়ে আসতো। এখন যৌথ পরিবার নাই। সেই ক্ষেত্রে বাবা মাকে যৌথ পরিবারের দায়িত্বের জায়গা থেকে সারাদিন বাইরে থাকার পরেও 1 ঘন্টা অন্তত বা 2 ঘন্টা অন্তত সন্তানের যদি জায়গা না দিই, তাহলে ওই সন্তান বড় হলে ও কিসের সমাজ দেবে, কিসের রাজনীতি দেবে? ফাউন্ডেশনের জায়গাটা ফ্যামিলি, সেই জায়গাটাকে আমার মনে হয় যেটাকে দরকার। জি, মুক্তাদির চৌধুরী, আপনার যে প্রশ্নটা করলো আপনি সেটাও যদি শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায়, এটা আমি মনে করি শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত। এবং আমি মনে করি
কার্যত অধিকাংশ শিক্ষাঙ্গনই রাজনৈতিক প্রভাব মুক্ত। আমি বাস্তবতার ভিত্তিতে কথা বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যদি কেউ এটাকে কন্টেস্ট করতে চান, আই মে এঙ্গেজ উইথ হিম ইন এনি ডিবেট যে এটা ঠিক না। অধিকাংশ 2-4 জায়গায় যে ব্যতিক্রম নাই তা না, 2-4 জায়গায় তো সব জায়গায় ব্যতিক্রম আছে। যেমন ধরেন আমি আপনার এখানে খুব ভালো করে বক্তব্য রেখে গেলাম যে কোনো ধরনের ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে, বাইরে গিয়েই তো আমার তো ইনফ্লুয়েন্সের প্রয়োজন পড়ে, তখন তো আপনাকে ধরতে হবে যে মোর্শেদ সাহেব আপনি অমুক জায়গায় একটু টেলিফোন করে দেন, আমার একটু সুবিধা হয়, এটা দিতে হবে। তো আমাদের এটা হলো বাস্তবতা। সুতরাং একেবারে মানে শতভাগ আমার মনে হয় পৃথিবীর কোনো ইনস্টিটিউশনই শতভাগ রাজনীতি মুক্ত প্রভাব মুক্ত হয় এটা ঠিক না। তবে রাজনৈতিক প্রভাব মুক্ত অর্থটা কি, আমরা অনেক সময় অর্থ না বুঝেও কথা বলি। যেমন ধরেন আমরা সামাজিক সচেতনতার কথা বলি। এখন যে কৃষক পরিবারটির সন্তানটি এই আত্মহত্যা করলো, ও কৃষক পরিবারটির সচেতনতা কি হবে? ও তো নিজেই সচেতন নয়, ও তো জানে না সচেতনতার শব্দটা কি, এটার সাথেই তো পরিচিত নয়। এটার দায়িত্ব যার ছিল সেটা হলো আমি এমপির, এটার দায়িত্ব যার ছিল সেটা হলো উপজেলা চেয়ারম্যানের, এটার দায়িত্ব যার ছিল সে হলো চেয়ারম্যান ইলেকশন যারা করে তারা সমাজের দায়িত্বশীল ব্যক্তিত্ব, আপনি, আমি, রোজি আপা, সমর রেজাউল করিম সাহেব। আমাদের দায়িত্ব, আমাদের ব্যর্থতা যে তার পরিবারকে আমি সামাজিকভাবে সচেতন করে তুলতে পারিনি, সেই জন্যই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নাহলে তো নিত না। সুতরাং রাজনৈতিক প্রভাব মুক্ত মানে এই নয় যে সবটাই বিরাজনীতিকরণ। এটা হলো এক ধরনের স্লোগান, যারা বিরাজনীতিকরণের স্লোগান দেয় তারাও কিন্তু এক ধরনের রাজনীতিই করে, এক ধরনের রাজনীতিই করে। সুতরাং রাজনৈতিক প্রভাব মানে আপনি দলীয় প্রভাব মুক্ত, কারেক্ট, এই কথাটা বলেছেন, দলীয় প্রভাব মুক্ত। কিন্তু আজকাল বাংলাদেশে দুর্ভাগ্যবশত দলীয় প্রভাব মুক্তকরণ অর্থ এইভাবে বোঝায় যে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন সেটাকে, যেমন ধরেন আমি একটা নাম বলি, সিরাজুল ইসলাম চৌধুরী, আপনি ওনাকে পছন্দ করেন, আমিও পছন্দ করি। উনি যখন মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনি কি জানেন যে এই ভদ্রলোকের সাথে আওয়ামী লীগের যুজন ব্যাপী দূরত্ব? কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষ তাকেও আওয়ামী লীগের মনে করে, কারণ উনি মুক্তিযুদ্ধের পক্ষেও কথা বলেন। এটা কি জানেন আপনি? দুর্ভাগ্যবশত সিরাজুল ইসলাম চৌধুরী হয়তো জানেন না যে তিনিও এই দেশের অনেক মানুষের কাছে আওয়ামী লীগের হিসেবে চিহ্নিত, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। তো এখন আমি রাজনৈতিক প্রভাব মুক্ত মানে এটা কি? আমি মুক্তিযুদ্ধের, যেমন বর্তমান সরকারের একটা পলিসি হলো আপনি যাই পড়েন না কেন, আপনি মেডিকেল সায়েন্স পড়তে পারেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, যাই পড়েন না কেন আপনাকে বাংলাদেশি স্টাডিজ পড়তে হবে। ইউ আর টু নো দি হিস্ট্রি অফ বাংলাদেশ। ধন্যবাদ, ঠিক না? তো এইটা তো আবশ্যক মনে করি। সুতরাং একেবারে বিরাজনীতিকরণ এটা সম্ভব না কখনই। ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, আমরা আশা করব শিক্ষাঙ্গন নিরাপদ হবে এবং সব ক্ষেত্রেই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।